Turn the volume up. জহরান মামদানি নামে একজন যুবক, 34 বছরের যুবক, নিউ ইয়র্কের মতো একটা সিটিতে তিনি বিজয় লাভ করছেন। তিনি মুসলমান, দ্বিতীয়ত তিনি সরাসরি সোশ্যালিস্ট এবং সেটা তিনি লাউডলি প্রচার করেন। এবং থার্ড, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে তিনি অ্যান্টি জায়নিস্ট এবং সরাসরি সকল ধরনের জায়নিস্ট সেটেলমেন্ট সহ সকল ধরনের এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে তিনি সরাসরি বিজয় লাভ করেছেন। এবং এই কারণে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা আরো অনেক বিষয়, কয়েকটা দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব সেটা, এবং শেষ দিকে একটা নোট, সতর্কতামূলক পয়েন্ট আমি বলবো, এবং সেটা আলোচনা না শোনা পর্যন্ত আসলে অর্ধেক শুনে মন্তব্য করলে হয়তো ভুল হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি যে কথাটা বলতে চাই হচ্ছে, কেন এই নিউ জেরুজালেম আমি বলতে চাচ্ছি। অনেকেই ইহুদিদের মতো এটা নিউ জেরুজালেম, এটা কেন আসলে নিউ ইয়র্ক সিটিকে নিউ জেরুজালেম বলা হয়, এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি খুবই সংক্ষেপে আমি বলি। ইউরোপ থেকে যখন আসলে বের করে দেওয়ার বা বিতাড়িত করে দেওয়া হয় ইহুদিদেরকে, কারণ আপনারা অনেকে জেনে থাকবেন যে সেখানে একজন সুদ নিয়ে মানুষদেরকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাইতো, এবং এই কারণে সবাই তার উপরে বিরক্ত ছিল, এবং এই সকল বিষয় নিয়ে পুরো ইউরোপ জুড়ে ইহুদিদের প্রতি অনেক ক্ষিপ্ত ছিল। এই কারণে ইহুদিদেরকে বের করে দেওয়া হয়, এবং সেটা পরবর্তীতে ওরা বিভিন্ন শহরে গিয়ে, বিশেষ করে আমেরিকার বড় বড় কিছু শহরে গিয়ে জমা হয়, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি জমা হয় নিউ ইয়র্ক শহরে। এই কারণে ওরা, একটা কারণ হচ্ছে যে ওরা যেহেতু এটা একটু রিলিজিয়াস ব্যাপার, সেটা হচ্ছে যে শেষ জামানার আমরা যেটা বলি যে কিয়ামতের আগে থার্ড টেম্পল, ওরা বলে থার্ড টেম্পল তৈরি করবে, এবং সেটা যাওয়ার আগ পর্যন্ত যেই ধরনের প্রিপারেশন নেওয়ার যে জায়গাটা, সেটাই এই মাঝখানের এই জায়গাটা ওরা নিউ ইয়র্কে বেছে নিয়েছে, এবং সেই কারণে ওরাকে নিউ জেরুজালেম বলে, জেরুজালেমের যাওয়ার আগ পর্যন্ত। এটা একটা ব্যাপার। আর আরো একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে এই নিউ ইয়র্ক শহরে এত বেশি ইহুদি আছে, যদি মোরাললেস ধরা হয় 1,20,00,000-এর মতো, বা কোনো কোনো হিসেব মতো 1,25,00,000-এর মধ্যে ইহুদি আছে বিশ্বব্যাপী। তার মধ্যে প্রায় 20 থেকে 25 লাখ ইহুদি এক নিউ ইয়র্ক সিটিতে আছে, এবং সেটা বলা হয় 12 থেকে 15%। অনেক হিসাব মতেই ইহুদি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতেই আছে, এবং নিউ ইয়র্ক সিটির এমন কিছু কিছু জায়গা আছে সেখানে প্রতি 4 জনের একজন ইহুদি। এবং এই কারণে ইহুদিদের একটা প্রেশার আছে এই ইলেকশনে, এবং এই ইলেকশনে এত বেশি ইহুদিদের প্রভাব, এবং ইহুদিদের আমরা জেনে থাকবো ইহুদিদের সংগঠন আছে, লবি সংগঠন AIPAC, আমেরিকান ইসরায়েলি একটা কমিটি। তারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রভাব বলার চেষ্টা করে, এবং সেটা আমেরিকান ইলেকশন হোক, সেটা ডেমোক্রেটিক বা রিপাবলিক, সবাইকে প্রভাবিত করে ইসরায়েলের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। এবং শুধু এটাই করে না, তারা আসলে যতভাবে সেটা ইহুদিদের কল্যাণে ব্যয় করে, ইসরায়েলিদের কল্যাণে ব্যয় করা যায়। শুধু সেটাই না, প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা উচ্চকক্ষের সিনেটর জেতার পরে নির্বাচনী ইলেকশনে তাদেরকে ট্যুরের ব্যবস্থা করে এআইপিএসি। এটার শুরুটা হয়েছিল কিন্তু 1954 সালে, এবং এটা জায়নিস্ট সরাসরি নামেই ছিল, আমেরিকান জায়নিস্ট একটা সংগঠন নামে এটা পরিচিত ছিল, এবং সেটা পরবর্তীতে এআইপিএসি নাম নেয়। যাই হোক, সেটা অন্য আলাপ। যেই কয়েকটা পয়েন্টের আমি আলোচনা করতে চাচ্ছি, তার প্রথম পয়েন্টটা বলতে চাচ্ছি, আসলে আমেরিকাতে মধ্যবিত্ত বা আমেরিকার ওভারঅল জেনারেশনের মধ্যে সেমেটিক আর অ্যান্টিসেমেটিক, ইহুদি যে একটা ন্যারেটিভ বলয় ছিল বিশ্বব্যাপী। যদি আমি এটাকে আরো সহজভাবে বলানোর চেষ্টা করি, বাংলাদেশে আমরা বলে থাকি অনেক সময়, আগে একটা সময় ছিল বা এখনো আছে অনেক ক্ষেত্রে, 71 বা মুক্তিযুদ্ধ যে বাইনারি একটা বয়ান, বাইনারি যে একটা ন্যারেটিভ, এটা কিন্তু অলরেডি অনেকটা ভেঙে গেছে 5 আগস্টের পর। এটা বিভিন্ন কারণে, কারণ এই জিনিসটা এখন অনেকেই শুনলেই বিরক্ত হয়। এখন নিউ জেনারেশন এটা বাস্তবতা দেখতে চাই। হ্যান্স যে মর্গানথুর মতে বাস্তববাদী সম্পর্কের দিকে আমরা আসলে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এই সেমেটিক ন্যারেটিভ দিয়ে ভাগ করে ইউরোপের যে রাজনীতি, এখানে কেউ যদি আসলে কখনো অ্যান্টিসেমেটিক ট্যাগ খায়, বাংলাদেশের যেটা আসলে এক সময় স্বাধীনতা বিরোধী, এই ট্যাগ যাকে দেওয়া হতো তাকে মেরে ফেলাও যায় ছিল, এরকম একটা রাজনৈতিক বাস্তবতা ছিল। ইউরোপের ক্ষেত্রে এটা কিন্তু ছিল এক সময়, যদিও এখনো আছে, এবং এটা ধীরে ধীরে কমে
কমার দিকে। আসলে জহরান মামদানি কি করছেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জহরান মামদানি সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান জিউস যে এআইপিএসি, এবং শুধু তাই না, সরাসরি ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে তিনি লাগাতার স্লোগান, লাগাতার তিনি কর্মসূচি, বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি অ্যান্টিসেমিটিক এবং এই যে জায়নিস্ট যে ন্যারেটিভ ছিল এটার বিপরীতে তিনি কথা বলেছেন, এবং খুবই লাউডলি বলেছেন, এবং অ্যাজ এ মুসলিম হিসেবে, এবং তিনি সবকিছুর বিপক্ষে গিয়ে তিনি যেভাবে বিজয় অর্জন করছেন, এবং এটা আসলে খুবই ক্লিয়ারলি বোঝায় যায় যে আমেরিকান মধ্যবিত্ত এই বিষয়গুলো সম্পর্কে এখন ক্লিয়ার সবাই এখন, যে জায়নিস্ট যারা আসলে তাদের নিজেদের স্বার্থেই কাজ করে, তারা আসলে মধ্যবিত্ত, আসলে এই যে ক্যাপিটালিস্টিক যে সোসাইটি তারা গঠন করছে এটার আড়ালে তারা সমাজ থেকে তাদের পুঁজিগুলো শুষে নিচ্ছে। আমেরিকার আসলে বড় বড় যে অস্ত্র কারখানা, তার মধ্যে সবার প্রথমে যদি বলি আমি, সেটা হচ্ছে লকহেড মার্টিন। লকহেড মার্টিন যদি আরো সহজে যদি বোঝানোর জন্য বলি, F-35 আমরা জানি যুদ্ধ বিমান জেট, সেটি কিন্তু এই লকহেড মার্টিন তৈরি করে। এরকম আরো অনেক অস্ত্র তৈরি করে, এবং এদের মেইন একটা কাজ হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধ একটা অবস্থা তৈরি করা, যুদ্ধ না হলেও যুদ্ধ হয় এরকম একটা ভাব তৈরি করা। তাহলে বিশ্বের প্রত্যেকটা দেশ যুদ্ধ হতে পারে বা নিরাপত্তার সংকটের কারণে তারা অস্ত্র কিনবে, এটা আমরা সবাই জানি কম বেশি। এই বলয়টাও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করছে, যেহেতু আমেরিকান মধ্যবিত্ত সমাজের এখন অনেকেই সচেতন হয়ে গেছে, এবং এটার অন্যতম একটা কি একটা রোল প্লে করছে হচ্ছে গাজার যে জীবন, মানুষের যে নিরীহ এত মানুষ মারা গেল, লক্ষাধিক মানুষ মারা গেছে, নারী শিশু সহ, এটার লাইফের কিন্তু মূল্য আছে। আল্লাহ বলছেন যে তারা মৃত না, তারা আসলেই তাদের জীবনের এই যে একটা স্যাক্রিফাইস, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা এমনকি যে মুসলিমও না তার কাছেও আসলে দাবি কিন্তু পৌঁছে গেছে। এমনকি অস্ট্রেলিয়া বা কানাডা, পৃথিবীর অনেক বড় বড় দেশগুলোতে, শহরগুলোতে এত বড় বড় মিছিল হয়েছে, যেটা গাজার, হ্যাঁ তাদের শহীদ হয়েছে, কিন্তু তাদের এই লাইফ এবং স্যাক্রিফাইসের বিনিময়ে বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষ আসলে জানতে পারছে যে আসলে গাজায় কি হচ্ছে, এবং বিশ্বব্যাপী যে খুবই সূক্ষ্মভাবে একটা কর্নার থেকে ইসলামোফোবিক যে সেন্টিমেন্ট ছড়াই দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, এবং এখনো হচ্ছে, পরিপূর্ণভাবে যায়নি বা যেতে সময় লাগবে, কিন্তু এটা যে একটা চক্র, এবং এর পেছনে যে কাজ, একটা মহল, জায়নিস্ট যে একটা মহল কাজ করতেছে, এটা খুবই এখন ক্লিয়ারলি অনেকের কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এবং আরো যদি এটার সঙ্গে একটা কানেকশন আমরা তৈরি করার চেষ্টা করি, গত 24 সালে সম্ভবত সাদিক খান নামে পাকিস্তানি বংশোদ্ভূত একজন মেয়র লন্ডনের মতো জায়গায় বিজয় অর্জন করে, এবং শুধু এটাই না, 2016 সালের পরে 2024 সালে তিনি দ্বিতীয়বারের মতো অর্জন করে। এটা অনেক বেশি, এগুলোর সিগনিফিকেন্স আছে, এবং এইগুলো ধীরে ধীরে একটা বিশ্ব একটা অবস্থার দিকে যাচ্ছে, এবং সেটা অনেকেই খুবই এটাকে, আমি সতর্কতামূলক যে পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অনেকে এটাকে খুবই জেনারেলাইজড করে ফেলেন বা ওভার সিম্পলিফাইড করে ফেলেন, সরলীকরণ করে ফেলেন, যে এটা মুসলমানদের বিজয় হয়ে গেল, ইমাম মাহাদি চলে আসবে বা সামথিং এরকম কিছু, মানে একদমই সরলীকরণ করে ফেলার চেষ্টা করেন। আসলে যদি আমরা গত ওয়ার অন টেররের সেই আসলে অবস্থা থেকে, 9/11-এর ঘটনা থেকে যদি আমরা পর্যায়ক্রমিক আসলে ইতিহাসগুলো একটু একটু করে দেখে সামনের দিকে আগাতে থাকি, এবং সেটা যদি আগামী আর 20, 25, 30 বছর স্কেলে যদি আমরা মাপতে থাকি বা বিচার করি, ফরকাস্ট করেও যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আসলে বিশ্ব একটা প্যাটার্নের দিকে আগাচ্ছে। এবং সেটা কেমন, যদি 9/11-এর ঘটনার পর আমরা দেখলাম, ঘটনাটা হচ্ছে আফগানিস্তান, তার পরবর্তীতে সিরিয়ায় আমরা দেখলাম, মালিতে হচ্ছে, সুদানে হচ্ছে, গাজাতে হচ্ছে। আসলে গাজায় কিন্তু তারা পরাজিত হয় নাই, তারা কিন্তু জয়ী, তারা লাইফ স্যাক্রিফাইস করে হলো কিন্তু শত্রুর বিরুদ্ধে। এত বড় একটা শক্তিশালী ইসরায়েলের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, যাদের কাছে সামরিক শক্তি, মিলিটারি পাওয়ার, যাদের কাছে ইন্টেলিজেন্স পাওয়ার, যাদের কাছে কোন পাওয়ারটা নাই, তাদের কাছে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ তাদেরকে সাহায্য করে, বিভিন্নভাবে সাহায্য করে, হয় প্রকাশ্যে না হয় গোপনে। তো এত কিছুর পর আসলে গাজাকে তারা সরাসরি হারাইতে পারেনি, তাদের সাথে চুক্তি যাইতে হয়। এটা একটা অর্জন, বিরাট বড় অর্জন, এবং এটার কারণে হচ্ছে আসলে বিশ্বব্যাপী প্রত্যেকটা কর্নারে তাদের এই দ্বিচারিতার পৌঁছায় গেছে সবার কাছে, এবং আল্লাহ এটা এদের মাধ্যমে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছেন। এবং এটা আমরা খুবই যদি সরলীকরণ না করি, তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস পাই, যেটা হচ্ছে আসলে আমাদের
কোনো মুসলিমের যে লাইফ, যেটা শহীদ তামান্না, এবং এটা যদি কেউ সত্যিকার অর্থেই আমরা যদি শত্রুর বিপক্ষে দাঁড়ায় যুদ্ধ করার সাহসটা অর্জন করি, আল্লাহ তাআলা এটার মাধ্যমে অনেক বরকত দেন, এবং সেটা আমাদের সবসময় যে আসলে বোধগম্য হবে, ভিজিবল হবে, এটা আমরা বুঝবো এই সবকিছু এরকম না। যারা মারা গেছে গাজাতে তারা হয়তো সবকিছু বুঝবেন না, বা তারা হয়তো বিজয়টা দেখে যেতে পারতেছেন না, কিন্তু তাদের জীবনের বদৌলতে স্যাক্রিফাইস সারা বিশ্বব্যাপী যে একটা মেসেজ চলে গেছে, অ্যান্টি ইসলামিক যে একটা মুভমেন্ট ছিল, এবং সেটার মানুষ যে বোঝা শুরু করছে যে আসলে ইসলামের বিরুদ্ধে যে খুবই পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, জায়েন্টসদের একটা যে একটা চোখ সাজস আছে, এবং এটা খুবই ক্লিয়ার। তো আসলে দেখা যাক বাংলাদেশের সামনের, এটার সাথে সরাসরি ইম্প্যাক্ট হয়তো নাই, তবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন দেওয়া হচ্ছে ডেমোক্রেটিক, যেহেতু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে জহরান মামদানি, সেও একজন মুসলিম। তো এটা একটা ইমপ্লিকেশন হচ্ছে এরকম যে সামনের ইলেকশনে হয়তোবা ডেমোক্রেটিক একটু এগিয়ে থাকবে, এটা এটা মোটামুটি বলা যায়। তবে ওই তো কথা, আসলে ডেমোক্রেটিক হোক রিপাবলিক হোক, গাদা বা যেটাই আপনার আলোচনা করি না কেন, সেটা আসলে খুবই মুসলমানদের একদম পক্ষে শক্তি হয়ে যাবে, এটা কখনই হবে না। 19.5 সবাই আসলে মুসলমানদের শত্রু, বিশ্বব্যাপী আসলে একটা অঘোষিত আসলে ক্রুসেড চলতেছে, এটা আমি আপনি বা যে কেউ স্বীকার করি না করি, এটা আসলে একটা অঘোষিত ক্রুসেডের মধ্যেই আমরা আছি। তো দেখা যাক সামনের পরিস্থিতিগুলো কি হয়। জহরান মামদানিকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশন। তবে শেষ কথা, জহরান মামদানির বিজয়টা আসলে মুসলিমদের বিজয়, মুসলমানদের একদম সব বিজয় হয়ে গেছে, তিনি পারফেক্ট একজন মুসলমান, তিনি একজন আইডিয়াল মুসলমান, এটা দাবি করাও ঠিক হবে না, এবং যেটা যারা আসলে এভাবে বলবেন এতটা সরলীকরণ করা ঠিক হবে না। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা বড় একটা অর্জন যে এই সেটেলমেন্ট বা এস্টাবলিশমেন্টের বিপক্ষে কেউ যদি শক্তিশালীভাবে দাঁড়ায়, সেটা সম্ভব, এবং এটা তাদের ন্যারেটিভকে ভাঙা এবং সেখানে বিজয় অর্জন করা, এটাও সম্ভব। এটাই আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস।